নমস্কার, আমি মানস বিশ্বাস। এমবি ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। দেখো, আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। আমাদের এই তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া মাধ্যমিক একটা ক্লাসের একটা ভাইটাল চ্যাপ্টার। এখানে দেখা যায় বিভিন্ন রকমের প্রশ্ন দিচ্ছে। সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। প্রথম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, প্রথম পয়েন্টটা আসে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? দেখো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে আমাদেরকে আগে সবার প্রথম জানতে হবে যে এগুলো কি জিনিস। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো সেই সকল পদার্থ যেগুলো তড়িৎ পরিবহন করতে পারে, এবং সবাই কিন্তু আবার তড়িৎ পরিবহন করতে পারে না। যেমন ধরো, একটা পদার্থ যদি বলি, যেমন NaCl। দেখো, NaClটা সাধারণত কি দেখা যায় যে তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে NaCl যদি সাধারণত তড়িৎ পরিবহন, তাহলে তড়িৎ পরিবহন করে কি? এই NaClটাকে ভাঙলে যে Na+ আর Cl- উৎপন্ন হয়, এই Na+ আর Cl- যে পদার্থগুলো, এইগুলো তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে NaCl তড়িৎ পরিবহন করতে না পারলেও এর আয়নগুলো তড়িৎ পরিবহন করতে পারে। এই আয়নগুলো যে তড়িৎ পরিবহন করতে পারে, এটাই হচ্ছে আমাদের বিশেষ টপিক আজকের। আচ্ছা, এরকম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে, অর্থাৎ যদি আমরা সংজ্ঞার দিক থেকে বিচার করি তাহলে কাকে বলবো? অর্থাৎ যে সকল পদার্থ, যে দুটো টার্ম অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে 1 নম্বর কথা, সেটা কি হতে হবে? এটা তড়িৎ পরিবহন করতে হবে। এই দুটো টার্ম অবশ্যই থাকবে, পরিবহন। আর একটা টার্ম থাকতে পারে, সেটা হচ্ছে গলিত ও জলে দ্রবীভূত। দেখো, এই দুটো টার্ম কেন থাকতে হবে? কারণ এই দুটো টার্ম যদি না থাকে, তাহলে আমরা কি সব পদার্থ কিন্তু আবার তড়িৎ পরিবহন করতে পারে না। এবার তড়িৎ পরিবহন কখন করে বা কারা করে? তড়িৎ পরিবহন করে Na+, Cl-, Na+, Cl- মানে ক্যাটায়ন ও অ্যানায়নরা তড়িৎ পরিবহন করে। আর সেটা কখন? যেমন NaCl এর ক্ষেত্রে এটা যদি বলা যায় যে NaCl কি তড়িৎ পরিবহন করে? এমনি কখনোই এ তড়িৎ পরিবহন করে না। অর্থাৎ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না। তাহলে তড়িৎ পরিবহন করে কখন? যদি গলিত অবস্থায় থাকে, বা আর একটা সময় হতে পারে, সেটা কখন? যদি জলে দ্রবীভূত অবস্থায় থাকে। মানে কি? মানে হচ্ছে, ধরো এই কঠিন অবস্থায় কেন তড়িৎ পরিবহন করে না? এই যে NaCl পদার্থটা তুমি দেখতে পাচ্ছ, NaCl পদার্থগুলোর মধ্যে এই যে Na+ আর Cl- থাকবে, তো এদের মধ্যে একটা মারাত্মক আকারে আকর্ষণ বল কাজ করে। সেই আকর্ষণ বলটার নাম হচ্ছে কুলম্বীয় আকর্ষণ বল। এই তীব্র কুলম্বীয় আকর্ষণ বলের মাধ্যমে কি থাকছে? এরা যুক্ত থাকে। এই তীব্র কুলম্বীয় আকর্ষণ বলের প্রভাবে এদেরকে ছাড়ানো যায় না। আর এদেরকে যদি ছাড়ানো না যায়, তুমি একটা বাড়ির থেকে একটা লবণ নিলে, সেই লবণটা কিন্তু তড়িৎ পরিবহন করবে না, কখনোই তড়িৎ পরিবহন করবে না। তার মানে সোজা কথায় যদি বলা যায়, তার মধ্যে দিয়ে কারেন্ট পাঠালে কারেন্ট যাবে না, কারণ সেটা তো আর ক্যাটায়ন অ্যানায়ন রূপে পরিস্থিতি নেই। তারা যেটা রয়েছে সেটা হচ্ছে NaCl, অর্থাৎ তারা যুগ্ম অবস্থায় রয়েছে। কারণ তারা যখন জোটবদ্ধ অবস্থায় থাকবে তখনই তো লবণ তৈরি হবে, আর লবণ কখনো জোটবদ্ধ অবস্থায় থাকলে তারা তড়িৎ পরিবহন করে না। তাহলে তড়িৎ পরিবহন করবে কখন? যদি দেখা যায় যে এদের যে বন্ডিংটা, এই যে Na আর Cl এর যে বন্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, NaCl এর যে বন্ডিং, এই NaCl এর বন্ডিংটা যদি তুমি কোনো মতে ভাঙতে পারো, তবেই তড়িৎ পরিবহন করবে। তাহলে এটাকে ভাঙতে গেলে কি করতে হবে আমাদের? সবার প্রথম এইটাকে দুটোভাবে করা যায়। যদি গলানো যায়, মানে তুমি ওটাকে হিট করো, প্রচুর পরিমাণে হিট করো, তাহলে প্রচুর পরিমাণে যদি তাপ দেওয়া যায়, কি দেখবে যে NaCl এর মধ্যে যে বন্ডিংটা রয়েছে, সেই বন্ডিংটা কী হবে? আস্তে আস্তে দুর্বল হবে। গরম করলে কী হবে? তাদের মধ্যে ধরো দুটো বন্ধু যদি হাত ধরে থাকে, তাদের মধ্যেখানে একটা গরম আগুন দিয়ে দিলে, তাহলে তাদের বন্ডিংটা অবশ্যই ভাঙবে। এই বন্ডিংটা কী হবে? ভেঙে যাবে, বা আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। যত গরম করা যাবে তত কি দেখা যাবে যে এদের মধ্যে যে বন্ডিংটা, সেটা আস্তে আস্তে কী হতে থাকবে? দুর্বল হতে থাকবে। আর যখন দুর্বল হবে, তখন আস্তে আস্তে কী হয়ে যাবে? ভেঙে যাবে। অর্থাৎ তাদের মধ্যে আকর্ষণ বলটা কী হয়ে যাবে? এই যে NaCl এর মধ্যে যে বন্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কি থাকবে? থাকবে না। তাহলে এটা যদি না থাকে, আস্তে আস্তে কী হয়ে যাবে? এটা ভেঙে যাবে। অর্থাৎ একটাই উপায়, তাকে প্রথমে লবণ নাও, সেই লবণটাকে প্রচুর পরিমাণে গরম করো। অর্থাৎ গরম করলে তাদের মধ্যে
যে আকর্ষণ বল সেটা অনেক কমে যাবে এবং মুক্ত আয়ন সৃষ্টি করবে। মুক্ত আয়ন বলতে Na প্লাস আর Cl মাইনাস এরা সৃষ্টি করবে। আর যেই মুক্ত আয়ন সৃষ্টি হবে তখনই কি হয়ে যাবে, দেখা যাবে যে তাদের মধ্যে আকর্ষণ বল আর থাকছে না। আকর্ষণ বল না থাকলে ওটা ভেঙে যাবে, আর ভেঙে গেলেই তড়িৎ পরিবহন করবে। ব্যাস, মিটে গেল একটা টপিক। এবার চলে আসি হচ্ছে জলে দ্রবীভূত অবস্থায় কেন থাকে। দেখো, জল মনে রাখবে, জল একটা ধ্রুবীয় দ্রাবক এবং সাথে সাথে যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান উচ্চ হয়। কি বললাম, এই জলে ধ্রুবে এই টার্মটা বলতে হবে। এক হচ্ছে জল ধ্রুবীয় দ্রাবক, আর একটা টার্ম বলতে হবে, এই টার্মটার সাথে আর একটা টার্ম বলতে হবে, সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক এই দুটো টার্ম কিন্তু অবশ্যই বলতে হবে, কারণ জল ধ্রুবীয় দ্রাবক, সাথে সাথে কি এটা একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই জলে যখন NaCl মেশানো হয় তখন তাদের মধ্যে যে আকর্ষণ বল, এই জলটা, এদের মধ্যে আকর্ষণ বল যেটা থাকে, NaCl এর মধ্যে যে বন্ডিংটা থাকে, সেটার মধ্যে একটা বিচ্ছেদ সৃষ্টি করে দেয়। বিচ্ছেদ সৃষ্টি করে দিল কীভাবে, এই জল গিয়ে এদের মধ্যে বন্ডিংটাকে ভেঙে দেয় খুব সহজেই। ওটার ক্ষেত্রে যেমন কি দেখা যায়, প্রচুর পরিমাণে তাপ দিলে তাদের মধ্যে ওই দুটো বন্ধুর মধ্যে একটা হাত দিয়ে জয়েন করে রয়েছে, তাদের মধ্যে দিয়ে গরম করলে সেটা যেমন ভেঙে যাচ্ছে, তেমন জলের ক্ষেত্রেও কি দেখা যায়, গিয়ে পুরোপুরি যাবে, গিয়ে এদের বন্ডিংয়ে গিয়ে আঘাত করবে। মেন কথা, কারণ দুটো কারণ, এক ধ্রুবীয় দ্রাবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। তোমরা ভাবতে পারো যে পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, এই টপিকটা আমরা পরবর্তীতে তোমাদের ক্লাস 11-12 আছে, এখন বললে একটু জটিল মনে হবে, তাই জন্য বলছি যে এইটুকু মনে রাখবে যে জল একটি ধ্রুবীয় দ্রাবক এক নম্বর, আর একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এরা কি করে, এই NaCl এর মধ্যে যে বন্ডিংটা থাকে, সেই NaCl এর মধ্যে সেই বন্ডিংটাকে ভেঙে দেয়। আর NaCl এর মধ্যে বন্ডিং যদি ভেঙে দেয়, তাহলে আর NaCl এর মধ্যে বন্ডিংটা থাকলো না। তাহলে কি হচ্ছে, এদের বন্ড আর থাকলো না, এদের মধ্যে আকর্ষণ ক্ষমতা থাকলো না। তাহলে NaCl এর মধ্যে যদি আকর্ষণ ক্ষমতা না থাকে, তাহলে এই যে Na প্লাস আর Cl মাইনাস তৈরি হবে। আর NaCl এর মধ্যে যদি বন্ডিং না রাখতে পারে, তখনই তো NaCl, এদের বন্ডিং যদি ভেঙে যায়, এদের মধ্যে যে বন্ড ছিল সেই বন্ডটা গিয়ে যদি ভেঙে যায়, দেখো এই বন্ডটা যদি ভেঙে যায়, তাহলে কী হবে, এদের মধ্যে আকর্ষণ ক্ষমতা কী হয়ে যাবে, আর থাকবে না। আর না থাকলে কী হবে, এই Na প্লাস আর Cl মাইনাস আয়ন উৎপন্ন হবে। আর NaCl মাইনাস উৎপন্ন হলেই তখন কি দেখা যাবে, যে তারা তড়িৎ পরিবহনে সক্ষম। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে কঠিন অবস্থায় কি তড়িৎ পরিবহনে সক্ষম, উত্তর হবে না। যদি বলে গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে হবে, অবশ্যই হ্যাঁ, কারণ তাদের মধ্যে বন্ডিং ভেঙে যাচ্ছে। জলে দ্রবীভূত অবস্থায় কি থাকে, উত্তর হবে হ্যাঁ। তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন অনেকভাবে আসতে পারে। এইবার বলি হচ্ছে দুটো টপিক, সেটা হচ্ছে, দেখো কোন টপিক সেটা আসছি এবার যে টপিকটা আসছি সেটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর একটা আছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। দেখো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলা হয়। দেখো, যদি এদের মধ্যে এই যে এদের বন্ডিংটা কখন বলা হচ্ছে, এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে সেইগুলোই যেগুলো সহজে জলের সাথে, সোজা কথায় যদি বলা যায়, এই জল দিয়ে তার মধ্যে এই জলের মধ্যে তুমি দিয়ে দিলে সেই মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এইটা সহজে বিয়োজিত হবে না, বিয়োজিত মানে সহজে ভাঙবে না। আর সহজে যদি না ভাঙে, তাহলে বেশি মাত্রায় কী হবে, আয়ন উৎপন্ন করবে না। আয়ন যদি উৎপন্ন না করে, তাহলে এতে মিশবে না। তাহলে যদি এদের বেশি পরিমাণ ক্যাটায়ন আর অ্যানায়ন যদি উৎপন্ন না হয়, আয়ন উৎপন্ন না হয়, তাহলে এটা বেশি তড়িৎ পরিবহন করতে পারবে না। তাহলে তড়িৎ পরিবহন যদি করতে না পারে, তাহলে কি বলতে পারি আমরা, মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে সেই সকল পদার্থগুলো যেগুলোর মধ্যে দিয়ে কম মাত্রায় বিয়োজিত হয় মানে ভাঙে, কম মাত্রায় ভাঙে। আর কম মাত্রায় যদি ভাঙে, এই পদার্থটা যদি কম ভাঙে, তাহলে আয়নও কম উৎপন্ন হবে। অর্থাৎ সেই সকল পদার্থ যেগুলো জলীয় দ্রবণে কম বিয়োজিত হয়, দুটো টার্ম মনে রাখতে হবে, কম বিয়োজিত হয়
কম বিয়োজিত হয় আর কি তৈরি হয়, কম আয়ন উৎপন্ন করে। আর কম সোজা কথা, বিয়োজিত কম যদি হয় তাহলে স্বাভাবিকভাবে আয়নটাও কম উৎপন্ন করবে, কারণ ভাঙতে যদি না পারে আয়ন কোথা থেকে আসবে? আয়ন তখনই আসবে যদি ওটাকে ভাঙা যায়। তাহলে এইটা সহজে ভাঙা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কম মাত্রায় বিয়োজিত হবে, এই জন্য কম মাত্রায় আয়ন উৎপন্ন হবে, এটা মনে রাখতে হবে। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো? যেগুলো কম বিয়োজিত হবে, কম মাত্রায় আয়ন উৎপন্ন করবে, তাদেরকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আমি যদি বলি একটা উদাহরণ দাও, একটা উদাহরণগুলো মনে রাখবে। উদাহরণ অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। এটা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। তোমরা অনেকেই পড়েছো যে অ্যাসিটিক অ্যাসিড কোনগুলো? অ্যাসিটিক অ্যাসিড সেইগুলো এগুলো আমরা খাই, কিন্তু এগুলো কোথায় থাকে? ভিনিগারে থাকে। দেখো, ভিনিগারে থাকে মানে এটা আমরা খাই, তাহলে ভিনিগারে যদি থাকে আমরা খাই, তাহলে এটা যদি তীব্র হয় তাহলে আমাদের পেটের মধ্যে গিয়ে তো অনেক রকমের প্রক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া করবে। তাহলে এটাকে বাঁচতে গেলে আমাদের কী করতে হবে? এটা একমাত্র মৃদু জিনিসই আমরা গ্রহণ করতে পারি, অ্যাসিড বা ক্ষার, তুমি যাই বলো না কেন। অ্যাসিড যদি সেটা তীব্র আকারে হয়, তোমাকে যদি বলি তুমি HCl খাও বা HNO3 খাও বা H2SO4 খাও, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে মারাত্মক হারে তীব্র আকারের জিনিস, এটাগুলো আসছি পরে, কিন্তু এইগুলো তুমি খেতে পারবে না। এগুলো পেটে উৎপন্ন হয় কিন্তু এটার পরিমাণ খুব কম, পেটের পরিমাণ যেটা উৎপন্ন হয় সেটা তলার দিকে খুব সামান্য পরিমাণে উৎপন্ন হয়, যেটা তুমি সহ্য করে নিতে পারো। কিন্তু তোমাকে যদি ঢকঢক করে গিলে খেতে বলি আমি ল্যাব থেকে নিয়ে, তুমি খেতে পারবে না, কারণ এটা তীব্র আকারে। তীব্র জিনিস কখনো খাওয়া যায় না। খাওয়া যায় কোনগুলো? যেগুলো মৃদু জিনিস পদার্থ, যেমন ভিনিগার সহজে খেতে পারবে, কারণ ভিনিগারে আমরা বিভিন্ন রকম, তোমরা জানো, বিভিন্ন রকমের খাবার প্রস্তুতিকরণের জন্য আমাদের লাগে সেটা। যাই হোক, তো অ্যাসিটিক অ্যাসিড আমাদের একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর কোনগুলো? একটা ক্ষারের নাম করো। একটা ক্ষারের নাম আমি যদি বলি, একটা ক্ষারের নাম হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, AlOH হোল 3, ঠিক আছে, AlOH হোল 3, এটা হচ্ছে কার? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। আমি একটা করে উদাহরণ দিচ্ছি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তুমি এই তো স্যার আপনি বললেন যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য খাওয়া যায়, তাহলে এইটা কোন জায়গাতে খান? এইটা না, তোমরা খাও ডায়াজিন বা জেলুসিল, ডাইজিন যেটা খাও বা জেলুসিল যেগুলো খাও, কখন বলো তো? ওই যে বিভিন্ন রকমের দেখবে যে কোনো কিছু গ্যাস হলে আমরা এক ধরনের বড়ি আমাদের ডাক্তার দেয়, সেটা হচ্ছে এই রকমের একটা কালার হয়, সেটা হচ্ছে এই রকমের গোলাপি কালারের বড়ি, এরকম চুষে চুষে আমাদেরকে খেতে হয়। সেই চুষে চুষে যে পদার্থগুলো খেতে হয় সেইগুলো হচ্ছে ডাইজিন বা জেলুসিল, সেই জিনিসের মধ্যে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কোন জিনিসের মধ্যে থাকে? যেগুলো আমরা খেতে পারবো এবং সেই খাবারটা আমাদের শরীরে গেলে কোনো রকম এফেক্ট করবে না। তাহলে তুমি যদি অত মনে রাখতে না পারো, আমি বলবো দুটো মনে রাখো। এক হচ্ছে অ্যাসিডের মধ্যে কোনগুলো? অ্যাসিটিক অ্যাসিড। আর একটা বলবো সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারের মধ্যে, কারণ এটা খেতে পারো ভিনিগারে থাকে, এটা খেতে পারো জেলুসিল বা ডায়াজিনে থাকে। কারণ আমাদের এটা বলতে গেলে আবার এই নিয়ে একটা আলাদা ভিডিও বানাতে হয়, যে আমাদের পেটের মধ্যে এই লোকটা থাকে, এই যে এই সেল যেটা দেখতে পাচ্ছ এইটা থাকে, এটার সাথে এই লোকটা বিক্রিয়া করে আমাদের পেটে, যেহেতু এটা অ্যাসিড আর এটা হচ্ছে অ্যাসিড, এটা ক্ষার, এরা বিক্রিয়া করে লবণ জল তৈরি করে, এই জন্য আমাদের গ্যাস থেকে বেঁচে যায়, সেগুলো লবণ ও জল তৈরি হয়। এগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব, কিন্তু আপাতত তুমি জেনে নাও যে একটা মৃদু ক্ষার হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এটাও আমরা খাই ওষুধের মাধ্যমে, এটা আমরা খাই কোথার মাধ্যমে? বিভিন্ন রকম খাদ্যবস্তুকরণ ভিনিগারের মাধ্যমে আমরা খাই। এই গেল হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এবার আসি হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য আগে ঠিক উল্টো হবে। আগেরটাই কি হয়েছিল? কম মাত্রায় বিয়োজিত হয়েছিল, এবার কি হবে? বেশি মাত্রায় বিয়োজিত হবে। অর্থাৎ এইটা তুমি দেওয়ার সাথে সাথে দেখবে পুরো গলে যাবে, এটা থাকবে না, এটা আস্তে আস্তে পুরো গলে গিয়ে কী হয়ে যাবে? মিশে যাবে এটার সাথে। তাহলে আগেরটাই কম মাত্রায় বিয়োজিত হয়েছিল, এটা দেখো পুরোটাই মিশে যাবে, এটা আস্তে আস্তে কী হবে? এটা আস্তে আস্তে কমবে,
এটার পরিমাণ কী হয়ে যাবে, কমে যাবে, আস্তে আস্তে এরকম ছোটো হতে থাকবে, আর এটা আস্তে আস্তে মিশতে থাকবে। অর্থাৎ এই যে আয়নগুলো সেগুলো মিশে যেতে থাকে। আমি যদি বলো স্যার এটাকে উদাহরণ দাও, আমি বলবো NaCl। NaCl মানে কি, NaCl মধ্যে লবণ। তুমি দেখো লবণ যদি কখনো পদার্থের মধ্যে মিশিয়ে দাও, জলের মধ্যে মেশাও, তাহলে কি দেখতে পাবে, সেক্ষেত্রে Na+ তৈরি হলো, আর এর মধ্যে কি তৈরি হয়, Cl-, সেটা অনেকবার পড়েছো তোমরা। এই আয়নগুলো যে ক্যাটায়ন একটা দুটো না, অসংখ্য তৈরি হবে, অসংখ্য, এক গাদা। তাহলে যদি এই আয়ন যদি অসংখ্য পরিমাণ তৈরি হয় এবং মিশে যাওয়ার ক্ষমতাও প্রবল থাকে, অর্থাৎ বেশি মাত্রায় বিয়োজিত হয়, বেশি বিয়োজিত হয়, কোথায় বেশি বিয়োজিত হয়, আর একটা কী হয়, বেশি আয়ন উৎপন্ন হয়। বেশি মিশে গেলে তবেই তো বেশি আয়ন উৎপন্ন করবে। আয়ন বলতে কোনগুলো, ক্যাটায়ন ও অ্যানায়ন। তাহলে সেইগুলোই তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলা হবে, যেগুলো সহজে বেশি মাত্রায় বিয়োজিত হবে কিসে, জলীয় দ্রবণে। জলীয় দ্রবণ বলতে জলে বলতে পারো, বা কোনো একটা অ্যাসিডের মধ্যে বলতে পারো, যেগুলো জলীয় দ্রবণ আর কি, জল জল টাইপের থাকবে, সেগুলোর মধ্যে সহজে যেগুলো মিশে যাবে সেগুলোকে বলা হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে যদি বলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তো তুমি তো একটা লবণের উদাহরণ দিলে, অ্যাসিড ক্ষারের দুটো উদাহরণ দিই। অ্যাসিড ক্ষারের উদাহরণ হবে, ভালো করে দেখো, অ্যাসিড ক্ষারের উদাহরণ হবে সেইগুলো যেইগুলো যেমন বলতে পারি, এই যে আগে বলছিলাম এই Cl, এই তিনটে ভালো করে দেখে নাও, এখানে মার্কিং করে দিচ্ছি, এই তিনটে হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, কারণ এগুলো খাওয়া যাবে না, আমাদের শরীরের পক্ষে হানিকারক। HCl থাকে আমাদের পেটের মধ্যে, সেটা নিয়ে একটা পরে ভিডিও বানাবো, কিন্তু আপাতত দেখো এই তিনটে জিনিস কিন্তু আমাদের শরীরে থাকে, এই 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 জিনিসটা থাকে, এবং এই তিনটে থাকে না, এই তিনটে আমরা খেতে বাড়ি থেকে ইনটেক করলে আমাদের শরীরের ক্ষতি হয়ে যাবে। এগুলো হচ্ছে বেশি মাত্রায় আয়ন উৎপন্ন করে, বেশি মাত্রায় বিয়োজিত হয়। এবং কোথায়, এই কথাটা কিন্তু অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে জলীয় দ্রবণে। জলীয় দ্রবণ বলতে জলে, কিসে বিয়োজিত হয়, কিসে মেশে, যদি তোমাকে প্রশ্ন করে কিসে মেশে, বেশি মাত্রায় বিয়োজিত হয়, যেখানে সেখানে মিশে যাবে নাকি, কখনোই মিশবে না, সেটা জলীয় দ্রবণ হতে হবে। অবশ্যই একটা জলের মতো একটা সিম্পল যদি জলীয় দ্রবণের উদাহরণ বলো, তাহলে আমি বলবো জল। তা জলে সহজে মিশে যেতে পারে। তাহলে যেটা বলছিলাম লবণ, এটা যদি বলো ক্ষারের একটা উদাহরণ দাও, ক্ষার। ক্ষার কোনটা সবচেয়ে তীব্র ক্ষার বলো, একটাই আছে, সেটা হচ্ছে NaOH। এটাকে কি বলা হয় জানো, এটাকে বলা হয় সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড। এই ক্ষারটার কথা মনে রাখবে, এই ক্ষারটা মারাত্মক তীব্র ক্ষার, এটা সহজে জলে তো মিশবেই, আবার মানে কি বলবো, ক্ষারদের রাজা বলা হয় এইটাকে, মানে রাজা। এই যেমন এই তিনটে যেমন রাজত্ব লাভ করে অ্যাসিডের মধ্যে। অ্যাসিড দেখো, কেমিস্ট্রি ল্যাবে যদি এই তিনটে জিনিস না থাকে, তাহলে এটাকে পুরো ল্যাব ফাঁকা ফাঁকা মনে হবে, যে কিছুই নেই। আর এদিকে ক্ষারের ক্ষেত্রে যদি বলো, ক্ষারের মধ্যে দেখা যাবে সোডিয়াম হাইড্রক্সাইড, এই লোকটা যদি না থাকে তাহলে পুরো ল্যাব ফাঁকা ফাঁকা মনে হবে, কারণ এই দিয়েই আমাদের পুরোপুরি ল্যাবে কাজ করতে হয় সম্পূর্ণভাবে। তাহলে ক্ষারের মধ্যে NaOH রাজা, আর অ্যাসিডের মধ্যে এই তিনটে লোক হচ্ছে রাজা, মেন কথা। তো এই গেল আমাদের বেসিক টপিক। এবার ক্যাটায়ন অ্যানায়ন নিয়ে অনেকবার বললাম, ক্যাটায়ন কোনগুলো, ক্যাটায়ন, আচ্ছা, এই তীব্র আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যদি পার্থক্য কখনো আসে, এক নম্বর কথা কি বলবে, প্রথম তীব্রর ক্ষেত্রে যদি বলে তীব্র আর মৃদুর মধ্যে পার্থক্য বলো, তীব্র আর মৃদু এর মধ্যে পার্থক্য বলো। এটা কি হয়, বেশি বিয়োজিত হয়, বেশি বিয়োজিত হয়। এটা কি হয়, কম বিয়োজিত হয়, মৃদুটা কম বিয়োজিত হয়, 1 নম্বর পার্থক্য। তারপরে যদি বলে 2 নম্বর পার্থক্য, 2 নম্বর পার্থক্য কী হবে বলো, 2 নম্বর পার্থক্য হচ্ছে এরা তড়িৎ পরিবহন করে, বেশি তড়িৎ পরিবহন করে, বা তড়িৎ পরিবাহিতা বেশি, পরিবাহিতা। আচ্ছা, এটা হচ্ছে কম তড়িৎ পরিবাহিতা। আচ্ছা, এইগুলো পড়লে হবে। আর উদাহরণ দুটো, একটা উদাহরণ দিয়ে দেবে, এর একটা উদাহরণ দিয়ে দেবে, এর একটা উদাহরণ দিয়ে দেবে। উদাহরণ দিয়ে দেওয়া, এর উদাহরণ একটা তীব্র অ্যাসিডের উদাহরণ কি দেওয়া যেতে পারে, তীব্র অ্যাসিডের উদাহরণ হচ্ছে HCl বলতে পারো। আর মৃদু অ্যাসিডের একটা উদাহরণ হচ্ছে CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। এরকম একটা উদাহরণ দিয়ে দিলে ব্যাস মোটামুটি হয়ে গেল। তো অ্যাসিড ক্ষারের দিয়ে অ্যাসিড ও ক্ষারের পার্থক্য আসলে বলবেই পাবে। আচ্ছা, চলে আসি পরের টপিকে। এই যে আমরা বলছিলাম যে আয়নগুলো উৎপন্ন হয়, এগুলো কিভাবে উৎপন্ন হয় ভালো করে দেখো। আচ্ছা,
এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে ভালো করে দেখে নাও। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ধরো কোনো একটা ট্যাঙ্কের মধ্যে, একটা বড় ট্যাঙ্ক করে দেখাচ্ছি, একটা পাত্র। এই পাত্রের মধ্যে যদি ভালো করে দেখো, এই পাত্রের মধ্যে কি আছে? প্রচুর পরিমাণে জল আছে। এই জলের মধ্যে তুমি কি করছো? একটা ব্যাটারি নিচ্ছ। এই জায়গায় সাপোজ একটা ব্যাটারি নিচ্ছ, সেই ব্যাটারিটা হচ্ছে এইটা। এর একটা প্লাস প্রান্ত আছে, এর একটা মাইনাস প্রান্ত আছে, ঠিক আছে? দুটো প্রান্ত আছে, তোমরা দেখেছো প্লাস প্রান্ত আর মাইনাস প্রান্ত। প্লাস বলতে যদি তুমি একটা ব্যাটারি দেখো, ওই ঘড়ির ব্যাটারি যদি দেখো, সেই ঘড়ির ব্যাটারির ক্ষেত্রে দেখবা একটা মুখ রয়েছে, সেই মুখের দিকে ভালো করে দেখবা যে উঁচু প্রান্তটা প্লাস প্রান্ত, আর একটা যেটা দেখবে পেছন দিকে একটু তেবড়া নিচু মতো হচ্ছে, ওটাকে বলা হয় মাইনাস প্রান্ত। এবার কি করলে তুমি এই প্লাস প্রান্তের সাথে একটা তড়িৎদ্বার যুক্ত করে দিলে, এই প্লাস প্রান্তের সাথে, আর মাইনাস প্রান্তের সাথে একটা তড়িৎদ্বার যুক্ত করলে। তড়িৎদ্বার কোনগুলো? এটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো এরকম একটা তড়িৎদ্বার যুক্ত করলে, কি হবে? এই প্লাস প্রান্তের সাথে থাকলে এই প্রান্তটা কি হয়েছে, যে প্লাস প্রান্তে, তাহলে এর যে পাওয়ারটা থাকবে এর মধ্যে পুরোটাই প্লাস থাকবে, হ্যাঁ কি না? আর এটা মাইনাস প্রান্তের সাথে যুক্ত, তাহলে এর মধ্যে কি থাকবে? মাইনাস থাকবে, স্বাভাবিকভাবে মাইনাস প্রান্তের সাথে যুক্ত বলে। এইবার কি হয়, আমরা ছোটো থেকে পড়ে শিখেছি যে এর মধ্যে যে পদার্থ ধরো মিশিয়ে দিলাম, ধরো সাপোজ এর মধ্যে মেশানো রয়েছে বিভিন্ন রকমের, ধরো Na+Cl- যেগুলো, ধরো NaCl, ধরো একটা লবণ মিশিয়ে দিয়েছে NaCl, তাহলে NaCl এর জলীয় দ্রবণ যদি নাও, এর মধ্যে নিশ্চয়ই Na+, তোমরা সহজে ক্যালকুলেট করো, Na+ আর Cl- উৎপন্ন হবে। এটা তো আর একটা উৎপন্ন হবে না, এক গাদা প্লাস তৈরি হবে, Na+। আমি এত Na+ লিখতে পারছি না, ওই জন্য A++ দিয়ে বোঝাচ্ছি। একই রকমভাবে Cl- ও মাইনাস উৎপন্ন হবে প্রচুর। কী হবে? চারিদিকে তো ঘুরে বেড়াচ্ছে, কী হবে বলো তো? আমরা জানি কি প্লাসকে, প্লাস মাইনাসকে টানে, মাইনাস প্লাসকে যাবে। যেমন ছেলেদের মেয়েদের প্রতি একটা আকর্ষণ থাকবে, মেয়েদের ছেলেদের প্রতি আকর্ষণ, সমজাতি সাধারণত আকর্ষণ থাকে না। তাহলে একই রকমভাবে এই প্লাস কী চাইবে? মাইনাসের প্রতি যদি টান থাকে, তাহলে কী হবে? এই মাইনাসগুলোকে এ কী করবে? টেনে নেবে। এই যে মাইনাস যেখানেই থাকুক ও ঠিক টেনে নেবে এই মাইনাসগুলোকে, আর প্লাসগুলোকে সবসময়, এই প্লাসগুলো যেগুলো আছে সেগুলোকে কে টেনে নেবে? প্লাসগুলোকে টেনে নেবে হচ্ছে এই লোকটা, এই মাইনাস প্রান্তগুলো। এবার বলছি এই মাইনাস প্রান্ত আর প্লাস প্রান্ত যেগুলো বলছি সেগুলো ভালো করে বোঝো। যেটা এই যে ব্যাটারির, এই যে ব্যাটারি দেখতে পাচ্ছ, ব্যাটারির প্লাস প্রান্তর সাথে যেটা জয়েন করা থাকছে, এই যে প্লাস প্রান্তর সাথে যেটা জয়েন করা থাকছে, অর্থাৎ ব্যাটারির প্লাস প্রান্তের যে সাথে যেটা জয়েন করা থাকছে সেটাকে বলা হয় অ্যানোড। মনে রাখবে, প্লাস প্রান্তের সাথে যেটা জয়েন করা থাকে সেটা হচ্ছে অ্যানোড বলে। আর ক্যাথোড কাকে বলা হয়? ধরো যেটা মাইনাস প্রান্তের সাথে যুক্ত, এই যে এই প্রান্তটা এই তড়িৎদ্বার সাথে যুক্ত, তাহলে এই যে তড়িৎদ্বারটা যেতে দেখতে পাচ্ছ এটাকে বলা হবে ক্যাথোড। পরীক্ষায় প্রশ্ন অনেক সময় এরকম আসে যে প্লাস যে আয়নগুলো সেগুলোকে ক্যাথোড টানে না অ্যানোড টানে? প্লাস প্রান্ত মানে কি? প্লাস কার দিকে যাবে? মাইনাসের দিকে। এই প্লাস যদি বলা হয়, এই প্লাসটা কার দিকে যাবে? প্লাস যাবে হচ্ছে মাইনাসের দিকে। তাহলে এই প্লাসটা যদি মাইনাসের দিকে যায়, মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে ক্যাথোড। তাহলে মাইনাস প্রান্তগুলো সবসময় এই প্লাস প্রান্তগুলোকে আকর্ষণ করে, মাইনাস টানে। আর মাইনাসটা কার সাথে যুক্ত? ক্যাথোডের সাথে। তাহলে প্লাস প্রান্তটা যুক্ত হবে ক্যাথোডের সাথে, আর মাইনাস প্রান্ত যেগুলো আছে সেগুলো কার সাথে যুক্ত হবে? অ্যানোডের সাথে। পরীক্ষায় এরকম প্রশ্ন আসতেই পারে যে প্লাস প্রান্তটা কার সাথে যুক্ত হয় আর মাইনাস প্রান্তটা কার সাথে যুক্ত হয়। তাহলে পরীক্ষা একদম বলে দেবে যে প্লাস প্রান্তগুলো ক্যাথোডের সাথে, মাইনাস প্রান্তগুলো অ্যানোডের সাথে যুক্ত হয়। আর যে পাত্রটার মধ্যে করছে, এই যে পাত্রটা দেখতে পাচ্ছ, যার মধ্যে গিয়ে এই তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে, এতক্ষণ ধরে তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে, এই তড়িৎ বিশ্লেষণটা কার ক্ষেত্রে, কোন জিনিসের ক্ষেত্রে করা হয়? এই যে পাত্রের মধ্যে করা হয় তাকে বলা হয় ভোল্টমিটার। ঠিক আছে? তাহলে ভোল্টমিটার কাকে যদি বলে, তাহলে কি বলবো আমরা? ভোল্টমিটার বলতে যে পাত্রের মধ্যে, যে পাত্রে, ভোল্টমিটার কাকে বলে যদি পরীক্ষায় আসে, বলবে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ভোল্টমিটার। আর ক্যাথোড আর অ্যানোড কাকে বলা হয়? যে প্রান্ত, এই যে প্লাস প্রান্তের সাথে যেটা জয়েন করা থাকে, এই প্লাস প্রান্তের সাথে যেটা জয়েন করা থাকে ব্যাটারির যে প্রান্তর, যে তড়িৎদ্বারটি, কাকে বলবো? যে তড়িৎদ্বারটি
যে তড়িৎদ্বারটি কার সাথে যুক্ত থাকে, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে, ধনাত্মক প্রান্ত যুক্ত থাকে। আর যেটা ঋণাত্মক প্রান্তের সাথে, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যেটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে, ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকলে তাকে কি বলা হচ্ছে, ক্যাথোড। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এই গেল বেসিক টপিক। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এটা কোথায় কাজে লাগে? দেখো, এই তড়িৎ বিশ্লেষণটা মেনলি আমাদের লাগে কোন জায়গাতে, আমাদের বিভিন্ন রকম প্রলেপ দিতে, বিভিন্ন রকমের প্রলেপ। ধরো তুমি যদি বলো, এই যে ধরো একটা কোনো একটা রূপোর কলসি নিলে, বা কোনো একটা ধরো পিতলের কলসি নিলে, সাপোজ এই পিতলের কলসি, এই পিতলের কলসির মধ্যে তোমার দেখতে ভালো লাগছে না, তখন কি করবে, এর গায়ে একটা হালকা মতো আস্তরণ দিয়ে দিল, কিসের, সোনার। তাহলে এই যে সোনার মতো যদি এর আস্তরণ দিয়ে দেওয়া হয়, কিভাবে, পাতলা আস্তরণ দেওয়া হলো, তাহলে এই যে আস্তরণটা দেওয়া হয় সেটাকে বলা হয় তড়িৎ লেপন। সোজা কথায় কার ওপর দেওয়া হয়, এই যে ভেতরে যে পিতলটা দেখতে পাচ্ছিলে, এই পিতল বলছে হলুদ বর্ণের পিতলের ওপরে, এটা তো কী দিলাম, পিতলের ওপর সোনার প্রলেপ দিলাম। ধরো সাপোজ পিতলের ওপরে এই সাইড দিয়ে কিসের প্রলেপ দিলাম, এটা হচ্ছে সোনার প্রলেপ। আর ভেতরে যেটা আছে এটা কি, পিতল। তাহলে এই যে পিতলের ওপরে সোনার প্রলেপ দিলাম, এই যে সোনার ওপরে যে আস্তরণটা সাইড মতো দিলাম, এই যে পিতলের ওপরে সোনার প্রলেপ দেওয়াকে বলা হয় তড়িৎ লেপন। এবার প্রশ্ন হচ্ছে, এই যে পিতল যেটা দিলাম, এটা কম সক্রিয় ধাতু না বেশি সক্রিয়? মনে রাখবে এটা বেশি সক্রিয়। কারণ বেশি সক্রিয়, সোজা কথাই মনে রাখতে গেলে আমি তোমাকে বলবো যে যেটা বেশি থাকে সেটা বেশি সক্রিয়, যেটা কম দেয়া হয় সেটা কম সক্রিয়, মনে রাখবে। মানে কি, সোজা কথাই আমি বলতে চাইছি, যদি পিতলটার উপরে আস্তরণ দেওয়া হচ্ছে, পিতলটাকে বলা হবে বেশি সক্রিয় ধাতু, কারণ পিতলের ওপর বেশি আছে পিতল। আর অল্প করে স্লাইড করে অল্প অল্প সোনা লাগছে না, তাহলে অল্প সোনা লাগছে, তাহলে অল্প হচ্ছে অল্প সোনা, তার মানে অল্প, কম, তাহলে কম সক্রিয়। অর্থাৎ বেশি সক্রিয় ধাতুর ওপরে যদি বলো, বেশি সক্রিয় ধাতুর ওপরে কম সক্রিয় ধাতুর যে প্রলেপটা দিয়ে দিচ্ছ, এইটাকে, এই বেশি সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হচ্ছে তড়িৎ লেপন। এবার কিছু প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো একটু দেখে নাও সব পরে। প্রথম প্রশ্ন, যে শুধু কি এই পিতলের ওপর সোনার প্রলেপ দেওয়া হয়? না, অনেক জিনিসের ওপর অনেক জিনিসের সোনার প্রলেপ দেওয়া হয়। ও আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস বলা হয় যে এই যে সোনার প্রলেপটা দেওয়া হলো, এই সোনার প্রলেপ যদি কোনো জিনিসের ওপর দেওয়া হয় তাকে একটা নাম বলে ডাকা হয়, সেটা হচ্ছে গিল্ডিং। মনে রাখবে, যদি সোনার প্রলেপ দেওয়া হয় তখনই তাকে বলা হবে গিল্ডিং, মনে রাখবে। গিল্ডিং কাকে বলে? সোনার প্রলেপ দেওয়া কোনো বস্তুর ওপরে, যে কোনো বস্তু হতে পারে সেটা, শুধু এই পিতলের ওপরে দিতে হবে এর কোনো মানে নেই, যে কোনো বস্তুর ওপরে যদি সোনার প্রলেপ দেওয়া হয় তখন তাকে বলা হয় গিল্ডিং। এবার চলে আসি হচ্ছে যে কিছু প্রশ্ন আসে। ধরো প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, এগুলো ভালো করে মনে রাখবে। সাপোজ দিল হচ্ছে লোহার ওপর তামার প্রলেপ, লোহার ওপর তামার প্রলেপ দিচ্ছ, তাহলে লোহার ওপরে তামার প্রলেপ দিলে, বা এরকম হয়তো প্রশ্ন দিল যে লোহা বা পিতল বা লোহা, যাই হোক, এটা হলো পিতল বা লোহার ওপর নিকেলের প্রলেপ, বা এইরকম প্রশ্ন দিল 3 নম্বর প্রশ্ন, যে লোহার ওপর তামার প্রলেপ।
বা আরেকটা প্রশ্ন দিচ্ছি, ধরো বললো পিতলের ওপরে সোনার প্রলেপ, সাপোজ বা 5 নম্বর প্রশ্ন, লোহার ওপরে রূপোর প্রলেপ। এবার বলে রাখি হচ্ছে এখান থেকে কী কী প্রশ্ন আসে। এখান থেকে 3 রকমের প্রশ্ন আসে। প্রথম প্রশ্নটা মনে রাখা খুব সহজ, প্রথম আর দ্বিতীয়। এক হচ্ছে ক্যাথোড রূপে কে, অ্যানোড রূপে কে, আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কে। ক্যাথোড রূপে কোনটা মনে রাখবা, যেটা বেশি থাকে। বেশি থাকে বলতে কি, লোহার ওপরে তামার প্রলেপ দিচ্ছ, তাহলে তামাটা বেশি থাকবে না লোহা বেশি থাকবে? অবশ্যই লোহা বেশি থাকবে। প্রলেপ দেওয়া মানে কি, এটা আস্তরণ দেওয়া, তাহলে আস্তরণ দেওয়া কি আস্তরণ বেশি থাকে? কখনো বেশি থাকে না। তাহলে কোনটা বেশি থাকে? লোহা বেশি থাকে। অর্থাৎ লোহা যেটা বেশি থাকবে সেটা মনে রাখবা ক্যাথোডে থাকে। কিসের প্রলেপ দিচ্ছ? তামার প্রলেপ। তামার প্রলেপটা থাকবে অ্যানোডে। তাহলে একই রকমভাবে পিতলের লোহার ওপরে নিকেলের প্রলেপ, তাহলে কি বলবো? পিতলটা বেশি আছে। প্রলেপ দেওয়া সোজা কথা, তুমি যদি তাও বুঝতে অসুবিধা হয় মনে রাখবা প্রলেপ দেওয়াটা অ্যানোডে থাকবে, সবসময় প্রলেপ দেওয়াটা অ্যানোডে থাকবে। তাহলে প্রলেপ দেওয়াটা কী বললো? অ্যানোডে। এবার কিছু কিছু মনে রাখার জন্য মানে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আলাদা হয়। আশা করি এগুলো পারবে। লোহার ওপর তামার প্রলেপ মানে কি, লোহা ক্যাথোডে তামা অ্যানোডে। পিতলের ওপর পিতল ক্যাথোডে, সোনা হচ্ছে অ্যানোডে। লোহার ওপরে রূপোর প্রলেপ ক্যাথোডে, এটা ক্যাথোড এটা অ্যানোড, প্রথমটা ক্যাথোড পরেরটা অ্যানোড। এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে এক একটাই ব্যবহার করা হয় এক এক রকম। যেমন তামাকে ইংরেজিতে কি বলা হয় জানো তো? কপার। তাহলে কপার থাকার জন্য এর তড়িৎ বিশ্লেষ্য রূপে মনে রাখবে, যেহেতু তামার প্রলেপ দিচ্ছ, তামার প্রলেপ, তামাকে ইংরেজিতে কপার বলা হয়। কপার বলা হয় বলে এই জন্য এটাকে বলা হয় কপার সালফেট। মনে রাখবে কপার সালফেট কোথায় ব্যবহার করা হয়, কিসে ব্যবহার করা হয়? তামার ক্ষেত্রে কপার সালফেট। এবার চলে আসি সেকেন্ড আসি হয়তো আসলে হচ্ছে পিতল বা লোহার ওপরে নিকেলের প্রলেপ। তাহলে প্রথমটা হচ্ছে কপার সালফেট পেলাম। এবার নিকেলের প্রলেপ দেওয়া হলে তাহলে কী হবে? এই নিকেলের প্রলেপ দিচ্ছ, তাহলে মনে রাখবা নিকেলের প্রলেপ দেওয়া মানে হচ্ছে কি আসবে? নিকেলের প্রলেপ মানে হচ্ছে নিকেল সালফেট। সহজ না? নিকেল সালফেট। বোঝা গেল? এবার লোহার ওপরে তামার প্রলেপ, লোহার ওপর বা পিতলের ওপরে এটা গেল। আর একটা হচ্ছে কি বললাম? লোহার ওপরে তামার প্রলেপ। অলরেডি একবার লিখেছি আমি লোহার ওপরে তামার প্রলেপ, মানে এই যে এইটা 1 নম্বর, এটা লিখেছি। লোহার ওপর তামার প্রলেপ হচ্ছে এই তামার প্রলেপ, তামাকে ইংরেজিতে কপার সালফেট হয়ে গেল। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে পিতলের ওপর সোনার প্রলেপ। এবার আসি সোনা। দেখো যে প্রলেপগুলো দেওয়া হচ্ছে তার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিন্তু তার সিমিলার নাম। তামাকে ইংরেজিতে কপার বলে, তামাকে ইংরেজিতে কী বলা হয়? কপার। সেই জন্য কপার সালফেট। নিকেলের প্রলেপ দেওয়া হয়, তাহলে নিকেলের কী হবে? নিকেল সালফেট। একই রকমভাবে আবার এই এটা একই দুবার লেখা হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কপার সালফেট, তামাকে ইংরেজিতে কপার বলা হয়, কপার সালফেট। একই রকমভাবে যেটা আসে সেটা হচ্ছে সোনার প্রলেপ দেওয়া মানে কি, সোনাকে ইংরেজিতে আমরা কি মনে রাখবো? সোনা আমাদের প্রচুর দরকার হয়, আরও দরকার হয়, আরও দরকার হয়, যত দরকার তত আরও দরকার হয়। সেই জন্য মনে রাখবা সোনার প্রলেপ মানে হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড। তড়িৎ বিশ্লেষ্য রূপে কোনটা ব্যবহার করা হয়? পটাশিয়াম অরোসায়ানাইড। কখন? কারণ মনে রাখবা সোনা আমাদের আরও দরকার হয়, আরও মানে থেকে অরো করে নাও, তাহলে কি হয়ে যাবে? পটাশিয়াম অরোসায়ানাইড। আর এক্ষেত্রে
রূপো আমাদের কি কেমন দরকার হয়? রূপো আমাদের আর্জেন্ট দরকার হয়, রূপো আর্জেন্ট দরকার হলে একই রকমের নাম, সেটা হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। মনে থাকবে কি বললাম? ব্যাস, আজকে এই অবধি। পরের ভিডিওতে এর পরের টপিক নিয়ে আমরা আলোচনা করব, তখন জানিয়ে দেবো কোনটা কি তড়িৎ বিশ্লেষণ কীভাবে হচ্ছে না হচ্ছে, পরবর্তী ভিডিওতে বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আজকে ক্লাস এই অবধি।